এই নিউজটি বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের জন্য সুখবর। এদিকে এই 5 মাসে দেশ থেকে পাচার হয়েছে 100 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হতে পারে ডক্টর ইউনূস, কেড়ে নিতে পারে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার, গ্রেপ্তার হতে পারে ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর ইউনূস পালানোর রাস্তা খুঁজে পাবে না। এখন ডক্টর ইউনূসের পরিণতিও সেই দিকেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করবে, বিদ্রোহী হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আসিফ নজরুলদের মতন বিজ্ঞ জনেরা আসলে কাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি। এই স্ট্যাটাসটি ডক্টর আসিফ নজরুল ডিলিট করে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন হয়তো, অথবা কারোর পরামর্শ তিনি ডিলিট করেছেন। কিন্তু ডিলিট করলে কি হবে, ততক্ষণে ডিলিট করতে করতে যে সময়টুকু তার মধ্যে এটি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমরা এআইয়ের সঙ্গে কথা বলেছি। এআই বেশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কিছু শর্ত দিয়ে বলেছে যে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওটির শুরুতেই কিন্তু কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে, কিছু শিরোনাম দেখানো হয়েছে। এই শিরোনামের ভিডিওগুলোই কিন্তু এখন একটার পর একটা আপনাদেরকে দেখানো হবে, আর আপনারা কিন্তু এই শিরোনামের ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ের সমন্বয়ক এবং বাংলাদেশের রাজনৈতিক দলের কিছু নতুন যারা রাজনৈতিক দলে এসেছে তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেক বেশি আলোচনার জোয়ার বয়ে যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে। যারা সমন্বয়ক থেকে রাজনীতিতে এসেছে তাদেরকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অনেক বেশি কথা বলা হচ্ছে। আর তারা কিন্তু সমন্বয়ক ছিল, সেই সমন্বয়কটা থেকে তারা বাদ দিয়ে এখন রাজনীতির লোভে, ক্ষমতার লোভেই নাকি তারা এই যে রাজনীতির মধ্যে এসেছে, এমন কথাও কিন্তু বলতেছে অনেক রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ দর্শক, আমি কোনো কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখাবো। এই প্রতিবেদনগুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক, মজার এক কাণ্ড ঘটে গেছে, মজার এক কাণ্ড বেরিয়ে গেছে, গর্ত থেকে সাপ বেরিয়ে গেছে। উপদেষ্টার পিতা কন্ট্রাক্টারি করবেন, পুত্র যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে পিতা কন্ট্রাক্টারি করবেন। অসাধারণ একটা ব্যাপার চোখের সামনে এনে দিয়েছেন সাংবাদিক জুলকার নায়ের সাহেব। তিনি ফেসবুকে পোস্ট দেওয়ার পর গণমাধ্যমে তুমুল খবর হতে শুরু করলো এবং গণমাধ্যমে এখন প্রধান খবরে পরিণত হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন, যিনি কিনা পেশায় শিক্ষক, তিনি কন্ট্রাক্টারির ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাপ বেটা মিলে ভালোই জমিয়ে তুলেছেন খেলাটা। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপারটা স্বীকার করেছেন, স্বীকার করে আবার বাবার পক্ষে সাফাই গিয়েছেন যে বাবা ব্যাপারটা বুঝতে পারেনি। সব কিছুই ঘটছে, কি কি ঘটলো সেই আলোচনাগুলো করব। এই ঘটার ফলে কি কি হবে, আদৌ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিছু হবে কিনা সেই আলোচনাগুলোও করব এই ভিডিওতে। বাতিল করে নিয়ে ফেসবুকে আবার পোস্টও দিয়েছেন যে আমার বাবা ভুল করেছিল, সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, এই লাইসেন্সটা বাতিল করা হয়েছে। বাবার পক্ষে সাফাই গিয়েছেন, বাবা বুঝতে পারেননি, এটা করা ঠিক না, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? যদি এটা প্রকাশ্যে না আনতেন জুলকার নায়েন সাহেব তাহলে কি হতো? তাহলে কি তিনি ক্ষমা চাইতেন? তাহলে কি তার লাইসেন্স বাতিল হতো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলার চেষ্টা করেছেন যে তার অজ্ঞাতসারে তার বাবা এই কাজটি করেছেন, তাকে না জানিয়ে না বলে এই কাজটি, অন্যের প্ররোচনায় পড়ে এই কাজটি করেছেন। হাস্যকর একটা যুক্তি। ক্ষমা চাওয়া ভুল হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে হাস্যকর যুক্তি যে আমার অজ্ঞাতসারে এই কাজটি করেছেন, সন্তান যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের অধীনে পিতা লাইসেন্স নিচ্ছেন ঠিকাদারির, আর সন্তানকে পিতা জানান নাই, সন্তানের এখানে হস্তক্ষেপ করেন নাই, এর চাইতে হাস্যকর সার্কাস কি আর বাংলাদেশে হতে পারে? সেটাই হলো, সেটাই আমরা দেখছি। সাংবাদিক জুলকার নায়েন সাহেব এই ভিডিওটা যখন করছি তার 16 ঘন্টা আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা এরকম একটা লাইসেন্স নিয়েছেন, লাইসেন্সের ছবিও তিনি ফেসবুকে দিয়েছেন। আপনারা দেখে নেন ছবিগুলো। সেই ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো, আমি ব্যক্তিগতভাবে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো একটা প্রোপাগান্ডা, কিন্তু এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন দেখলাম যে না, এটা প্রোপাগান্ডা না, এটা সত্য ঘটনা। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে স্বীকারও করেছেন যে তার পিতা
পিতা লাইসেন্স নিয়েছেন। জুলকারনাইন সাহেব লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তির কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায় এবছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা, উপদেষ্টা আসিফ মাহমুদ পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরও জানান, এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি, অর্থাৎ এই লাইসেন্সটা করাই হয়েছে, শুধু কোনো কাজ এখনো করা হয়নি। সুতরাং আমার বাবা কোনো অপরাধ করেনি। এরপরে যখন এই খবরটি জুলকারনাইন সাহেব ফেসবুকে নিয়ে আসেন, এরপরে যখন সমস্ত গণমাধ্যমে এই খবরটি কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই করতে থাকেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টনক নড়ে। তিনি তার ফেসবুকে এবারে প্রথম হয়তোবা রাশিয়ান কোনো জার্নাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো এবং দ্য ডেইলি মিরর নামক এই জার্নালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ এবং অতি দ্রুত তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং ক্ষমতা ছাড়ার পূর্বে তাদেরকে বাংলাদেশের যে একটি নিয়ম কানুন রয়েছে, প্রচলিত আইন রয়েছে, সেই আইন অনুযায়ী একটি সরকার গঠন করে দিয়ে যেতে হবে এবং বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদেরকে, অর্থাৎ তারা যে সরকার গঠন করিয়ে দিবেন, এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি তারা উল্লেখ করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন করিয়ে জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে দিবে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে সেই সকল রাজনৈতিক দলসমূহ এই জার্নালে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। শুধুমাত্র যারা জঙ্গি সংগঠন রয়েছেন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তাদের কোনো ধরনের রাজনীতি করার অধিকার বিশ্ব পরিমণ্ডলে নেই। সুতরাং এই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে, এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয় এবং যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে। এই যে একটি প্রসঙ্গ, এখানে তারা বিস্তারিত আরো অনেক কিছু বলেছে, সেই বিষয়গুলো আসলে বর্ণনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই সবগুলো বিষয় আসলে বর্ণনা করার প্রয়োজনীয়তা নেই। তবে এখানে আমি যে বিষয়টি কোটেশন করেছি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে চলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার একটি বিষয় তারা উল্লেখ করেছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে। এগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে একটি জিনিস বোঝা যায় যে রাশিয়া বর্তমানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সরাসরি অবস্থান না নিলেও তাদের যে কূটনৈতিক চ্যানেলগুলো রয়েছে সেই কূটনৈতিক চ্যানেলগুলো কিন্তু আওয়ামী লীগকে অনেকটাই সমর্থন করছে। যদি আওয়ামী লীগকে সমর্থন না করতো তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ এই ধরনের শিরোনাম তারা দিত না এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষতার নিয়েও প্রশ্ন তুলতো না, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করার বিষয়টিও তারা নিয়ে আসতো না এবং পরিশেষে যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে শেখ হাসিনার যে বিষয়টি বৈধতা অবৈধতা, এটি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন এবং এখানে রাশিয়ার কোনো ধরনের কোনো আপত্তিও কিন্তু থাকবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর ইউনূস পালানোর রাস্তা খুঁজে পাবে না। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জনমানুষের দাবি একটাই, আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার। আজকে রাজনীতির মাঠে যেভাবে দাবি উঠেছে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার, দুইটাই খুবই কঠিন কাজ। এখন এই দুইটা কাজ যদি একসাথে করতে চাই তাহলে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করবে, বিদ্রোহী হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। কীভাবে দাঁড়িয়ে যাবে? আজকে আপনি এখনই দেখেন যে গত 9 মাসে অন্তর্বর্তী সরকার যে সকল কাজ করেছে প্রত্যেকটা কাজে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারটা যদি করতে চায়, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চায়, অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক বিপদে পড়বে, চরম বিপদে পড়বে। আশেপাশে লোক আর খুঁজে পাওয়া যাবে না এবং দিন শেষে দোষটা কেবলমাত্র ডক্টর ইউনূসের কাঁধেই জোরপূর্বক করে দেওয়া হবে। এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার খুব ভালোভাবে বুঝে গেছে, এই জন্যই তো তিনি ওইখান থেকে পিছন টান দিয়েছে এবং তিনি নিজের ব্রেনে, নিজের চিন্তা শক্তিতে এই বিষয়টা রেখেছে যে তিনি মৌলিক কিছু সংস্কার করতে চান এবং এই সংস্কার শেষে তিনি রাজনীতি থেকে বিদায় নিতে চান। জনগণ যদি তাকে বেশি রাখে সেটা ব্যক্তিগত ব্যাপার, রাখতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার ধরন, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। একই সাথে আমার মনে হয় না যে শেখ হাসিনার বিচারটাও তারা করতে চাবে। কেন করতে চাবে না? আপনি দেখেন যে তাদের পেছনে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 6 কোটি লোক রয়েছে। এখন এই বিচার এবং নিষিদ্ধ যদি করতে যাওয়া হয় 6 কোটি লোকের এগেনিস্টে, বিপরীতে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। এখন 6 কোটি লোকের বিপরীতে দাঁড়ালে একটা সরকারের কতটুকু সামর্থ্য, শক্তি থাকবে বা এই সরকারকে টিকে রাখার যে পসিবিলিটি বা নিশ্চয়তা, এটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। এখন ডক্টর ইউনূস তিনি আসছেন কিছু সময়ের জন্য, খুব কম সময়ের জন্য। এই কম সময়ের মধ্যেই যদি এত বড় দুইটা কাজের দায়িত্ব তার উপর চেপে দেওয়া হয়
দেশের সংস্কার করা তো দূরেই থাকলো, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। একই সাথে পালানোর রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হয়ে যাবে? এখন দেখেন যে এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন তোলা হচ্ছে, শেখ হাসিনার লোক আছে, আওয়ামী লীগের লোক আছে এই উপদেষ্টা পরিষদে। যদি উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার লোক থাকে, অথবা আপনার এই সচিবালয়ে এখানেও যদি শেখ হাসিনার লোক দিয়ে ভরপুর থাকে, প্রশাসনের মধ্যে বিশাল একটা অংশ যদি শেখ হাসিনার লোক থাকে, তাহলে এই যে একটা বিশাল জনসমর্থন নিয়ে, অর্থাৎ বলা চলে সাপকে নিয়ে আপনি ঘর সংসার করা যেমন কঠিন, ঠিক শেখ হাসিনার সমর্থকদেরকে নিয়ে ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে, আর সেই সরকার শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। আসসালামু আলাইকুম। গুনে গুনে প্রায় 8 মাস হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির একদম শীর্ষ নেতারা যারা আছেন বা শেখ পরিবারের সাথে কানেক্টেড যে সকল প্রথম সারির নেতারা, দ্বিতীয় তৃতীয় আমরা চতুর্থ পর্যন্ত ধরতে পারি, মোটামুটি সবাই দেশ ছাড়া, কেউ ভারতে অথবা কেউ ইউরোপ আমেরিকার কোনো দেশে অবস্থান করছেন। এর বাহিরে আরেকটা শ্রেণী আছে মাঠে, যারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে কেউ হাইব্রিড হিসেবে কানেক্টেড ছিল, তারা কিন্তু ঝরে গেছে। আর যারা রাজপথের রিয়েল কর্মী, তাদের মধ্যে আস্তে আস্তে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই প্রচেষ্টা, সেটা একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। আর অপরদিকে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময় তিনি অনলাইনে কথা বলেন, নেতাকর্মীদের প্রতি নানান নির্দেশনা দেন এবং উজ্জীবিত করারও ট্রাই করেন। এর মাঝখানে গেল এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের পরে আপনি যদি দেখেন যে হঠাৎ করেই আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এগুলোর আকার ক্রমশ বড় হচ্ছে। কেউ মুখে মাস্ক লাগিয়ে, কেউ আবার কালো কাপড় লাগিয়ে, কেউ চেহারা প্রকাশে বা হেলমেট লাগিয়ে এই ঝটিকা মিছিলগুলো করছেন। হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ইত্যাদি দেখা যাচ্ছে। তবে গতকালকে চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। আপনার শেখ হাসিনা ফোর্স, মানে শেখ হাসিনার ফোর্স, আমাদের রাজনীতিতে একটা কমন বক্তব্য আছে, জিআর সৈনিক, একো দেশ গড়ো, তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যেই ভাইরা আছেন, তারা একটা নতুন মিশনে নেমেছেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয়েছে যে অনলাইন বার্তা দিচ্ছেন, সেখান থেকেই হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে। যারা বড় মাপের নেতা আছেন, তারা এই মুহূর্তে সবাই দেশ ছেড়ে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন, তাদেরকে দিয়েই শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে। এই ফোর্সের মূল কাজ হচ্ছে, ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী লীগের যতগুলো ঝটিকা মিছিল হলো, এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর 5টা থেকে আপনার 7টার মধ্যে। এই সময়টা বেছে নেওয়ার কারণ কি? দুইটা কারণ। এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী লীগের পক্ষে মিছিল দেন, আপনার ধাওয়া দিবে। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? আর একটা সময় কিন্তু বাংলাদেশের মধ্যে সমন্বয়ক যারা ছিল, তারা কিন্তু অনেক বেশি ক্ষমতা নিয়ে চলতেছিল। সেই সমন্বয়কদের কিন্তু বর্তমান সময়ে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না, বা সমন্বয়ক নামে যে একটা সংগঠন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে একটা সংগঠন ছিল, সেটা কিন্তু মুছে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু দর্শক, এই সব কিছুর পরেও আমাদের এই যে আমরা যে দ্বিতীয় বিপ্লবটা বলতেছি, এই দ্বিতীয় বিপ্লবটা কিন্তু এই সমন্বয়কদের জন্যই হয়েছে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা সংগঠন ছিল, সেটার নামে কিন্তু হয়েছে। এই সংগঠনটা মানে 1 বছর না যাওয়ার আগেই বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এই সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।